নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে এআরএস ব্লগে অনেক অনেক স্বাগত। শুরু করছি নতুন একটা ব্লগ। তো আজকে তোমাদের আমার ছেলের শরীর সম্পর্কে আপডেট দিতে আসলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো বিগত দুটো ভিডিও থেকে। অনেকে কমেন্ট করছো যে বাবু কেমন আছে, শুভ কেমন আছে। তো সেই জন্য তোমাদেরকে আপডেট দেওয়াটা আমার খুবই প্রয়োজন বলে আমি মনে করলাম। কারণ আমি শুধু এখন ওর একার মা না, তোমরা প্রত্যেকেই ওর মা, প্রত্যেকেই ওর দিদিভাই, অনেকেই আছে যারা ওর দিদিভাই, অনেকেই আছে ওর মা। সবাই ওর শরীর সম্বন্ধে তোমরা জানতে চাইছো যে ও কেমন আছে। তো প্রথম কথা বলে রাখি বন্ধুরা, আমার ছেলে আগের থেকে অনেকটাই সুস্থ আছে, অনেকটাই ভালো আছে। তো আজকে কালকে যেহেতু ওকে নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা ডিসাইড করেছিলাম প্রথমে জেনারেল ফিজিশিয়ান দেখাবো, তারপর নার্ভের ডাক্তারকে দেখানো হবে। কিন্তু যেহেতু ওর মানে যেটা হসপিটাল থেকে যে প্রেসক্রিপশানটা দিয়েছে, সেখানে ওকে নার্ভের ডাক্তার সাজেস্ট করেছে। তো এই জন্য নার্ভের ডাক্তারটাই দেখানো হলো আগে। তো আজকে নিয়ে যাওয়া হয়েছিল চাকদাতে নার্ভের ডাক্তার দেখানোর জন্য ওকে। তো ওখানে গিয়ে ডাক্তারের সাথে কথাবার্তা বলা হলো, দেখা হলো। এবার তোমরা হয়তো জানো, এর আগেও আমি তোমাদের বলেছি ভিডিওতে, যখন ওকে এইমসে প্রথম ট্রিটমেন্ট করাতে নিয়ে যাই, তখন কিন্তু ওর ফার্স্ট টাইম সুগার এবং নার্ভের রোগটা প্রথম ধরা পড়েছিল। কারণ আমার ছেলের একটা সমস্যা ছিল, ও মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। ঠিক আছে, সেটা ও ছোটোবেলা থেকে, মানে বিয়ে আমার মানে ওর এই সন্ন্যাস যে জীবনযাপনটা ও নিয়েছে তার অনেক আগের থেকে, তখন হয়তো ক্লাস 7-8-এ পড়ে, তখন থেকেও শুরু হয়েছে এই সেন্সলেস হওয়ার একটা প্রবণতা। ও মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেত। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এর আগেও একবার এরকম ঘটনা ঘটেছে ওর সঙ্গে। তো যার জন্যেই এইমসে অত বড় ট্রিটমেন্ট ওকে করা হয়েছিল নার্ভের ডাক্তারকে। স্যার প্রথমে তো আমরা জেনারেল ফিজিশিয়ানই দেখিয়েছিলাম এইমসে, তারপর ওকে নার্ভের ডাক্তারকে ট্রান্সফার করেছিলেন। জেনারেল ফিজিশিয়ান যিনি ছিলেন, ওনারা নার্ভের ডাক্তারকে ট্রান্সফার করেছিলেন। তো ওখানে ওর ইইজি হয়েছিল, কিন্তু সিটি স্ক্যানটা হয়নি। তো ইইজি রিপোর্টে ওর সবই ঠিকঠাক ছিল। তারপরে আমার ছেলের মুড তোমরা জানোই। তো ও আর এইমসে ডাক্তার দেখাতে গেল না, বললো আমি অতক্ষণ ধরে ওখানে বসে থেকে ডাক্তার দেখাতে পারবো না মা, আমার ভালো লাগে না। হ্যাঁ, সত্যিই আমরা মানি যে এইমসে যখন যাওয়া হয়, আমরা কোনো ডাক্তার দেখাতে যাই এইমসে, আমাদের হয়তো সকালবেলা এখানে 8টা 8:30টার সময় বেরোতে হয়, আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়ে যায়। সারাদিনের একটা ধাক্কা থাকে, ঠিক মতন খাওয়া হয় না, কিছু না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমার ছেলে আর পরবর্তীকালে গেল না। তো আজকে যখন নার্ভের ডাক্তার দেখানো হয়েছিল, ওকেও ইইজি করতে বলেছে। তো ইইজি রিপোর্টটা যেহেতু আছে, এইমস থেকে করা হয়েছিল, তো সেই রিপোর্টটা আমার ছেলে সঙ্গে করে নিয়ে যায়নি। রাস্তায় এসেছি যখন, তখন বলেছি, তখন ভুলে গেছে ও আনতে, নাহলে পরে আজকে রিপোর্টটা দেখানো হয়ে যেত ডাক্তারবাবুকে। তো ডাক্তারবাবু বলছে যে দেখুন, এই যে সেন্সলেস হওয়াটা, মানে এই যে মাঝে মাঝে ওর জ্ঞান হারিয়ে যাওয়াটা, এটা দুটো কারণে হতে পারে। 1 নম্বর কারণ ও অতিরিক্ত গ্যাসের জন্য হতে পারে। দ্বিতীয় কারণ ও নার্ভের প্রবলেম থেকে হতে পারে। এবার ওকে জিজ্ঞেস করেছে যে তোমার ফ্যামিলিতে কারো কিছু আছে নাকি, মানে এটা বংশগত কিনা। তো প্রথম কথা বলে রাখি, এই যে সুগার যেটা হয়েছে আমার ছেলে, এটা কিন্তু ওর বাবার বংশ থেকে, মানে আমার শ্বশুরমশাই, ভাসুর, এদের সবার, এই বাড়িতে সবার, আমার শ্বশুর বাড়িতে সবার এই সুগারের ব্যাপারটা আছে। তো যার জন্য সুগারটা হয়তো ওর বাবার দিক দিয়ে পেয়েছে, বাবার বংশ থেকে পেয়েছে। আর যে নার্ভের প্রবলেম যেটা, সেটা কিন্তু আমার বংশ থেকে, মানে আমার মায়ের নার্ভের প্রবলেম ছিল, সেখান থেকে আমার হয়েছে। আর আমার দাদারও আছে, বড়দারও আছে, মানে বড়দা রিসেন্টলি আর কি ধরা পড়েছে নার্ভের প্রবলেমটা। আর সে থেকে আমার ছেলেরও আছে। তো কিছুটা বংশগত বলতে পারো, মানে দু তরফ থেকেই দুটো রোগ আমার ছেলের শরীরে ঢুকেছে। আজকে ডাক্তারবাবু বললেন যে তোমার এত কম বয়স, আর সত্যি কথা বলতে কি, ডাক্তারবাবু ওকে তুমি তুমি করে বলছেন না, ওকে আপনি আপনি করে বলছে। মানে এত ছোট আমার ছেলে, আর উনি এতটাই বয়স্ক মানুষ যে ওনার ভুরুগুলো পর্যন্ত পেকে গেছে। এটা তো আমাকে গিয়ে আমাকে আমার ছেলে বলছে যে মা দেখো, ডাক্তারবাবু ভুরুটা পর্যন্ত পেকে গেছে। এতটা বয়স্ক ভদ্রলোক, মানে বয়স্ক ডাক্তারবাবু, মানে উনি খুবই সম্মানীয় একজন মানুষ।
তো আমার ছেলেকে বলছে যে আপনি এই যে সন্ন্যাস নিয়েছেন তারপরেও আপনার এত রোগ আসছে কোত্থেকে, এই বয়সে এত একটা ছোট বয়সে আপনি এতগুলো রোগ নিয়ে বসে আছেন, নার্ভের প্রবলেম, সুগার, গ্যাসের প্রবলেম, এত কিছু নিয়ে বসে আছে। তো ছেলেটা আগের থেকে একটু ভালো আছে, তো ওকে দুটোই ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, বেশি হাই ডোজের কোনো ওষুধ দেয়নি, হালকা ওষুধ দিয়েছে। তো ওকে 3 সপ্তাহ পর আবার দেখাতে নিয়ে যেতে বলেছে। তো দুটো ওষুধের মধ্যে একটা হচ্ছে রাত্রে ও খাওয়ার পর ঘুমের ওষুধ রয়েছে, মানে যেটাকে বলা হয় নার্ভের ওষুধ, যেটা ব্রেনটাকে রিল্যাক্স করার জন্যে দেন ডাক্তারবাবুরা, এটা আমরাও খাই আর কি। সরি ও। তো বন্ধুরা দুঃখিত আমি, হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তাও দেখি কারেন্ট আসছে না। তো ভিডিওটা তো এইভাবে আমি রেখে দিতে পারি না, এটাকে এন্ডিং করতে হবে। তো যেটা বলছিলাম আমি, তো এই একটা ব্যাপার আছে ওর। তো ডাক্তারবাবু দুটো ওষুধ দিয়েছে, ওষুধ দুটো খেতে বলেছে। 2-3 সপ্তাহ পর আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবার এখন আমার ছেলের প্রবলেমটা হচ্ছে কি, ও ডাক্তারবাবুর কাছে আরেকটা কথা বলল, মানে আমার ছেলে আমাদের কাছে কত কিছু লুকিয়ে যায় দেখো। ও বলছে 2-3 মাস ধরে ওর একটা সিমটম হচ্ছে যে সকালবেলা যখন ও ঘুম থেকে উঠছে তখন ওর হাতের তলা পায়ের তলা জ্বালা করছে আর অবশ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ও আমাদেরকে আগে জানায়নি, ঠিক আছে? সেটা ও ডাক্তারবাবুর কাছে গিয়ে বলেছে। তারপর যথারীতি যে ঘটনাটা ঘটেছে ওর সঙ্গে সেটাও বলেছে। তো ডাক্তারবাবু বললেন দেখো এটা তো সানস্ট্রোক অবশ্যই হয়েছে, সবথেকে ভগবানের আশীর্বাদে তোমার কোনো ব্রেন হ্যামারেজ হয়নি বা কোনো রকম প্রবলেম হয়নি, ঠিক আছে? তো যেটুকু হয়েছে সেটুকু অল্পের ওপর দিয়ে তোমার গেছে। প্রথম কথা তোমাকে গ্যাসের দিকে নজর দিতে হবে যাতে গ্যাস না হয়। আর আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তো ওর এখন যেহেতু ইয়ে চলছে, চাতুর্মাস চলছে, তো ওকে তো সবই সেদ্ধ খেতে হচ্ছে। আমার ছেলের প্রবলেমটা কী হচ্ছে, ও যখন সুস্থ থাকে না খুব বাড়াবাড়ি করে, মানে ধরো টাইম টু টাইম খাবে না, টাইম টু টাইম ঘুমাবে না, টাইম টু টাইম রেস্ট নেবে না, মানে এরকমগুলো ও করতে থাকে। ও ভুলে যায় যে ওর শরীরটা ভালো নেই, ঠিক আছে? এইমসেও একটা লং ট্রিটমেন্ট চলেছে ওর, তারপরে এখানে গিয়েও ডাক্তারকে ট্রিটমেন্ট করানো হচ্ছে। তো যাই হোক, এখন যে পরিস্থিতিটা রয়েছে, ছেলের এমনি সবই ঠিক আছে, নর্মালি আছে। ওকে এখনও পর্যন্ত ইসিজি করতে বলেনি, যেহেতু হসপিটালে ইসিজি করা হয়েছিল, ইসিজিতে রিপোর্ট ভালো ছিল। তো ইসিজি কথা ডাক্তারবাবু কিছু বলেনি, ওকে ইসিজি করতে বলেছে ব্রেনের, যেটা রিপোর্টটা ওর কাছে আছে। তো ডাক্তারবাবু বলে ঠিক আছে তুমি এইমসের রিপোর্টটা নিয়ে এসে আমাকে দেখিও একবার, আর পরবর্তীকালে ওকে একটা সিটি স্ক্যান করতে বলেছে, ঠিক আছে? তো যেটা আগের বারে এইমসে করানো হয়নি সিটি স্ক্যানটা, সিটি স্ক্যান তো ছিল না অ্যাকচুয়ালি, ওটা ছিল এমআরআই যেটা দিয়েছিল। যেহেতু ইজিতে কিছু ধরা পড়েনি তাই জন্য ডাক্তাররা এমআরআইটা করতে বলেছিল ব্রেনের জন্যে, ঠিক আছে? যাই হোক, তো তো এই আপডেট তোমাদের দিয়ে দিলাম ছেলের শরীরের। হ্যাঁ, ডাক্তারকে দেখানো হয়েছে, এখন আপাতত দেখা যাক কী আছে। আর তোমরা খুব ভালো করে জানো আমার ছেলে পাঠ কীর্তন ছাড়া থাকতে পারে না। ওকে আমরা বারণ করেছিলাম যে এখন 2 দিন তুই অন্তত পাঠ কীর্তন করিস না, কোনো রকম পাঠ কীর্তনের মধ্যে থাকিস না, টাইম টু টাইম খাওয়া দাওয়া কর, রেস্ট নে। এবার দেখো যেহেতু আমার ছেলে একটা শিডিউল তৈরি করা থাকে, মানে মানে একটা বলে দেয়, মানে একটা শিডিউল তৈরি করা থাকে যে ওকে এই ডেটে ওর পাঠ কীর্তন আছে। এবার যেগুলো ওকে কনফার্ম করা আছে, ডায়েরিতে নোট করা আছে, সেগুলো তোকে করতেই হবে। এবার আমরা না বলা সত্ত্বেও ও গেছে করতে। এবার ওখানে গেছে করতে ঠিকই, কিন্তু খুব আস্তে আস্তে ও করেছে, মানে আগের যে স্পিরিটটা, যেভাবে ও মানে এর আগে যেরকম প্রাণবন্ত একটা ভাব ছিল সেটা নেই। আমি ভিডিও ক্লিপটা তোমাদের পরে দিয়ে দিচ্ছি। আজকে একটা পাঠের অনুষ্ঠান ছিল, ডাক্তার দেখিয়ে এসে ও পাঠের অনুষ্ঠানটা করেছে। ওটা ছিল আমার বড় যার যে ছেলের বউ, ওর বাপের বাড়িতে ছিল, ঠিক আছে? যেহেতু ওদেরকে কথা দেওয়া হয়ে গেছিলো, হয়তো ডেট চেঞ্জ করা যেত না, কেননা এটাই ফিক্সড ডেটে করা হয়েছে, বা অন্য কোনো কাউকে দিয়ে করানো হতো। তো যাই হোক, সেটা হয়নি, তো ওকেই করতে হলো।
তো যার জন্য সমস্যাটা হয়ে গেছে। ও আজকে গেছিলো করতে। তোমাদের শেষের দিকে একটা ছোটো ক্লিপ দিয়ে দেবো পাঠে। তোমরা পরিষ্কার হয়তো শুনতে পাবে না ও কী বলছে, কারণ সেই প্রাণবন্ত ভাবটা এখন ওর নেই এখন। ওটা আসতে সময় লাগবে, যেহেতু এত বড় একটা ধাক্কা গেছে শরীরের উপর দিয়ে। শরীরটা কিন্তু এখনও পর্যন্ত ও ঠিকঠাক হয়নি। তো ছেলের আপডেট দিয়ে দিলাম। এবার বলি ছেলের বাবার কথা। ছেলে তো অসুস্থ, ওকে ট্রিটমেন্ট করানো হলো। দেখা যাক, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ছেলে যথেষ্ট সুস্থ হয়ে গেছে। আশা করি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নার্ভের ওষুধটা যেহেতু আজ থেকে স্টার্ট হচ্ছে, ওর ওষুধ টষুধ সবই কিনে দেওয়া হয়ে গেছে। এবার আসি ওর বাবার কথায়, মানে তোমাদের কাকার কথায় বা দাদা ভাইয়ের কথায়, জিজুর কথায়। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি, আর একটু জ্বর জ্বর ভাব এসছে, কারণ কদিন ধরে একটু বৃষ্টিতে ভিজেছিল। কাজে টাজে যাওয়ার জন্য রাস্তাঘাটে বেরোতে গেলে তো বৃষ্টিতে ভিজতে হবে, যেহেতু গাড়ি নিয়ে যায়। তো সেহেতু বৃষ্টিতে ভিজেছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর শরীর খুব খারাপ। এখন আবার একে নিয়ে আমার কতদিন ভুগতে হবে তার ঠিক নেই। তাহলে তোমাদের আমি একটা কথা বলে দিয়েছিলাম যে দেখো, আমার হাজব্যান্ডের কিন্তু, আমার কিন্তু একটা সময় খারাপ যাচ্ছে। এই সময়টা যে খারাপ যাচ্ছে সেটা কিন্তু এইগুলোই হচ্ছে সিমটম, মানে এইগুলোই হচ্ছে সেটার চিহ্ন। আমি তোমাদের বলেছিলাম, তোমরা আমাকে কি বললে যে না সেটা কিছু হবে না। আমি তোমাদের বলেছিলাম আমি যেটা মনে ভাবি না সেটা কিন্তু হয়, বুঝেছো তো, সেটা কিন্তু হয়। তো যাই হোক, আজকে যে কথাটা বলতে এলাম তোমাদের কাছে, আমার যেটা মানে যে কমেন্ট সেকশানগুলো আছে, সেই কমেন্ট সেকশানগুলো তো আমি রিপ্লাই দিতে পারছি না টেক্সটে। অনেক কমেন্ট আসছে, আমি দেখছি, কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, যেহেতু একটু ব্যস্ত। ছেলেকে নিয়ে এদিক ওদিক দৌড়দৌড়ি করতে হচ্ছে, বারবার ছেলেকে দেখতে যেতে হচ্ছে আশ্রমে গিয়ে। তো সেটাই হচ্ছে ব্যাপার। গেলে পরে ছেলে শুয়ে থাকলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিই। ও শুয়ে থাকে, যখন শুয়ে থাকে বেশিরভাগ টাইমে শুয়ে থাকে, বেশিক্ষণ বসে থাকতে পারছে না, বা বেশি কথা বললে ওর একটুখানি হাঁপ লেগে যাচ্ছে, মানে এরকম টাইপের একটা কিছু সিমটম হচ্ছে। তো তো সেটাই হচ্ছে প্রবলেম আর কি। বারবার ছেলেকে দেখতে যাচ্ছি আমরা, তো সেই জন্যেই আমি হয়তো ঠিক মতন তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না, টেক্সটেও দিতে পারছি না, বা আমি ভিডিও শ্যুট করতে পারছি না। আমি আগেই বলেছিলাম যে ভিডিও হয়তো রেগুলারিটি আসবে না, তো সেক্ষেত্রে কিছু করার নেই। এক্সট্রিমলি সরি, তোমরা আমাকে, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি, না পড়লে খুব খারাপ হবে, কেন এত মানুষ এত কমেন্ট করছে, যে কমেন্টে রিপ্লাই না দিলে আমার মনটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তো একবার কমেন্টগুলো পড়ে নিই, দাঁড়াও। তো বন্ধুরা, এখন কমেন্ট সেকশনটা একটু পড়বো। একটু ভূতের মতো লাগছে না আমাকে দেখতে? হ্যাঁ, সে তো লাগবেই, অন্ধকার যেহেতু, মুখের ওপর লাইটটা পড়ছে, ভূতের মতনই লাগছে। যাকে কি আর করা যাবে বলো, এইভাবে আজকে ব্লগটা করলাম আমি। মানে এমনিতে তো রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, একদিন দুদিন পর পর ব্লগ দিচ্ছি, তার মধ্যে যদি এরকম হাল হয় কী করা যাবে। যাই হোক, যেখানে আমি প্রথম যেটা দিয়েছিলাম, শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা, আর আমি তোমাদের বলেছিলাম, আমি সবাইকে বিদায় জানালাম, যে আর কি ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেখানে 18টা কমেন্ট এসছে। সেই কমেন্টগুলো আমি একটুখানি পড়ে নিই। প্রথমে আমাকে কমেন্ট করেছে বিজয়শ্রী, মনে হচ্ছে, না বিজয়শ্রী না, কি শ্রী যেন ওর নাম, আমি ঠিক বুঝতে পারছি না। ও বঙ্গ জয়শ্রী, ওর ব্লগের চ্যানেলের নাম মনে হয় এটা, জয়দু সম্ভব মনে হচ্ছে, বঙ্গ জয়শ্রী। আচ্ছা, ও আমাকে কমেন্ট করেছে যে আমারও বছরে একটাই পেমেন্ট ঢোকে, তাও ভিডিও করি, তুমি করো, বছরে একটা পেমেন্ট পেলেও ভালো, ভিডিও করা বন্ধ কেন করছো? থ্যাংক ইউ সো মাচ বঙ্গ জয়শ্রী, তোমার চ্যানেলের নাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি কিন্তু একবারও ভিডিওতে বলিনি যে আমি ব্লগ বন্ধ করে দেবো,
ভিডিওটা একবার না, এই ভিডিওটার কথা বলছি, যে ভিডিওটা কমেন্ট সেকশন আমি এখন পড়ছি, এই ভিডিওতে আমি বারবার বলেছি যে আমি হয়তো লং ভিডিও যেটা যেটা রেগুলার দিতাম সেটা হয়তো রেগুলার দেবো না, একদিন গ্যাপ দিয়ে দেবো, বা সপ্তাহে 2-3 দিন দেবো। আমি বারবার একই কথা বলছি। আর রিলস ভিডিওটা আমি রেগুলার দেবো। কিন্তু এই ছেলের শরীর খারাপ, অসুস্থতার জন্যে আমি সেই রেগুলারিটিটা মেনটেন করতে পারিনি। এটাই হচ্ছে আমার ব্যাপার। অবশ্যই তোমার কথা মাথায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ জয়শ্রী। আচ্ছা, শর্মিলাদি অনেক দিন পর কমেন্ট করেছে আমাকে, লিখেছে, বোন অনেক দিন তোমার ভিডিও দেখিনি, শরীর খারাপ ছিল, জানি না তোমার কি কষ্ট মনে, তুমি ভিডিও বন্ধ করবে না, বাবা ভোলানাথের কৃপায় শোনো, সব ঠিক হয়ে যাবে, মনে জোর আনো, আমার ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ শর্মিলাদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর কমেন্ট করেছো, আমি বুঝতে পেরেছি তোমার শরীরটা ভালো থাকে না, তো এই জন্যে তুমি অনেকদিন পর কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। না দিদি, ব্লগটা বন্ধ করবো না, আমি বলিও নি বন্ধ করব, কিন্তু যেহেতু ছেলের একটু প্রবলেম হয়ে গেল তাই জন্য রেগুলারিটি মেনটেন হলো না, রিলসগুলো পোস্ট হলো না, আমি অবশ্যই আবার নতুন করে স্টার্ট করব একদম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আচ্ছা, এখানে জয়ন্তী, হ্যাঁ জয়ন্তী চৌধুরী লিখেছে, বোন মন খারাপ হয়ে গেল। না দিদিভাই, একদম মন খারাপ করো না, অবশ্যই আসবো তোমাদের সামনে, তোমাদের সামনে না আসলে আমার কী করে হবে তোমাদের সাথে এত আন্তরিকতা, এত ভালোবাসা, সেগুলো নিয়ে আমি চুপচাপ ঘরে বসে থাকতে পারবো না তোমাদের সামনে না আসা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ জয়ন্তী চৌধুরী, থ্যাংকস সো মাচ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। একদম মন খারাপ করো না, তোমার বোন আছে, থাকবে। আচ্ছা, শম্পা দাস কমেন্ট করেছে, সবার দ্বারা সব কিছু হয় না, কী আর করবে, আর ভিউজ না হলে ডিপ্রেশনেই চলে যাবে, তুমি খাবার ভিডিও ভিডিও দেখো, ঠিক চলবে, দেখাও, ঠিক চলবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে শম্পাকে বলি একটা কথা, সবার দ্বারা সব কিছু হয় না, একদম ঠিকই বলেছো, তবে এটা কিন্তু মনে করো না সবার দ্বারা, আমি কিন্তু বলিনি যে আমার দ্বারা কিছু হচ্ছে না বলে আমার ব্লগ আমি বন্ধ করে দিচ্ছি, সেটা না। হ্যাঁ, ভিউজ কম আসলে তো ডিপ্রেশন একটা আসেই মনের মধ্যে, সেটা চলেও এসেছিলো আমার, তো সেক্ষেত্রে এটা কথাটা একদম প্রযোজ্য। এবার সবার দ্বারা সব কিছু হয় না, হ্যাঁ অবশ্যই, হাতের 5টা আঙুল কি সমান হয় বলো, সমান হয় না। তবে আমি যেভাবে ব্লগ স্টার্ট করেছিলাম, সোশ্যাল মিডিয়ায় যখন এসেছিলাম, যখন নতুনভাবে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, তখন কিন্তু আমার এরকম প্রবলেমগুলো হয়নি, এটা আস্তে আস্তে হয়েছে, হতেই পারে কোনো রকম প্রবলেম আছে। খাওয়ার ভিডিও মাথায় থাকলো, অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ শম্পা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পল্লবী দাস লিখেছে, ফুল স্টপ করে দিও না লাভ ডেট, না না একদমই না, অসংখ্য ধন্যবাদ, তোমাদের ভালোবাসা রয়েছে, ফুল স্টপ করা যায় কি? থ্যাংক ইউ সো মাচ। রূপালী দত্ত লিখেছে, ওই কমেন্টটায় অতটা বড় হয়ে যাবে, তাই আরও একটা কমেন্ট করলাম, তুমি এত ঠাকুর ভক্ত পুজো করো, তুমি ওনাদের প্রতি বিশ্বাস রাখো, এত ভুল চিন্তা করো না, যত খারাপ চিন্তা করবে কাকিমণি খারাপটাই হবে, তাই এত খারাপ চিন্তা করবে না, বি পজিটিভ, তুমি দেখবে মন শান্ত হবে, হনুমান চালিসা পড়ো রেগুলার, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনো, দেখবে অনেকটা রিলিফ পাবে, খারাপ হওয়া তো কেউ আটকাতে পারবে না কাকিমণি, কিন্তু ভালো কিছু হওয়াটা অনেক সময় আমাদের হাতেই আমাদের হাতে থাকুক, হয়তো আমরা ইগনোর করে যাই, তাই তুমি ভালো চিন্তা করো, সারাদিন যা চিন্তা করবে সেটাই তোমার সাথে ঘটবে, সব সময় ভালো ভালো চিন্তা ভাবনা করো, ভালো নিশ্চয়ই ঘটবে। হেরে বেরিয়ে যাওয়াটা খুব সহজ,
কিন্তু লড়াই করে টিকে থাকার নামই জীবন। আশা করছি তুমি বিজয়ী হবে। তোমার কথাগুলো আর অলওয়েজ আমার কথাগুলো না ও লিখেছে আশা করি তুমি বুঝবে আমার কথাগুলো, আর অলওয়েজ বি পজিটিভ। লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। রূপালী আরেকটা কমেন্ট করেছে, কাকিমণি এই যে তুমি বললে অনেকেই রিলে ও আচ্ছা লিখেছে কাকিমণি, লিখেছে কাকিমা এই যে তুমি বললে অনেকে রেগুলার তোমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে পারে না। তোমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে তুমিও সত্যি এটাই বোঝো। হ্যাঁ ঠিকই, রেগুলার কমেন্ট না করা মানেই ভিডিও সে দেখলো না, এটা একদমই না। তো আমিও তোমার ভিডিও রেগুলার দেখি, হয়তো মাঝে দু একদিন কোনো কারণে দেখা হয় না, কিন্তু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করি, বাট সবসময় কমেন্ট করা হয় না। থ্যাংক ইউ সো মাচ রূপালী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো কথা বলেছো, রেগুলারিটি মেনটেন করতে বলেছো আমাকে, পজিটিভ থাকতে বলেছো, মৃত্যুঞ্জয় মন্ত্র শুনতে বলেছো, হনুমান চালিসা পড়তে বলেছো। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই করব। কিন্তু কি জানো তো, এক একটা ক্ষেত্রে এক এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে না অনেক সময় মনের মধ্যে অনেক ডিপ্রেশন চলে আসে। তোমরা হয়তো ভাবছো শুধু একটা ভিডিও ডিপ্রেশন, আমি এইখান থেকে কোনো রকম ইমপ্রুভ পাচ্ছি না, এটা ডিপ্রেশন। শুধু এটা ডিপ্রেশন নয়, আমার আরও ডিপ্রেশন আছে, আমার আরও চিন্তাভাবনা আছে। বুঝতেই পারছো ছেলেকে নিয়ে এখন তো মানসিক একটা টেনশন শুরু হয়ে গেছে। তোমাদের কাকা অসুস্থ, সেটা নিয়ে মাথার মধ্যে একটা টেনশন চলছে, এবং পারিবারিকও একটা টেনশন চলছে। সে সব বললাম না, সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না, সেই নিয়েও একটু সমস্যায় আছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। রূপালী অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মনটাকে ছুঁয়ে গেল তোমার কমেন্টটা। অবশ্যই চেষ্টা করব হনুমান চালিসা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করতে বা শুনতে। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা শুনি, কিন্তু হনুমান চালিসা আমি মঙ্গলবার ছাড়া শুনি না, মানে প্রতি মঙ্গলবারে আর কি শুনি। যাই হোক, তুমি যখন বলছো রোজ শুনতে, তাহলে অবশ্যই শুনবো। তো থ্যাংক ইউ সো মাচ রূপালী, অসংখ্য ধন্যবাদ। আর আমি বারবার বলছি তোমাদের, কিন্তু আমি বলিনি যে আমি ভিডিও বন্ধ করে দেবো, হেরে গেছি আমি একদমই আমার আইডি বন্ধ করে দেবো, একবারও কিন্তু আমি বলিনি। ভিডিওটা একটু ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। রূপা দিল আপডেট পাঠিয়েছে, সোমা চক্রবর্তী লিখেছে ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ। মৌমিতা লিখেছে যে তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো, বাট ভিডিও দেওয়া বন্ধ করো না। একদমই না মৌমিতা, একদমই বন্ধ করবো না। অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা লিখেছে তুমি যেটা ভালো মনে করবে করো, বাট ভিডিও খুব মিস করবো, ভিডিও না দিলে খুব মিস করবো ভিডিও না দিলে, তবে যেটা করবে আমি তাতেই রাজি হলাম। ভালো থেকো তুমি, থ্যাংক ইউ সো মাচ। এই কারেন্ট এসে গেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। পল্লবী লিখেছে এই কমেন্টের কথা বুঝতে পারলাম না ঠিক, মিও না কি লিখেছে, যাই হোক থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বর্ণালী লিখেছে দিদিভাই প্লিজ তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না, যেমন পারো তুমি ভিডিও দাও, তোমার বাড়ির কাজকর্মে তুমি দেখাও, আমরা দেখি তো তোমার ভিডিও, তুমি কেন ভিডিও দেবে না, অবশ্যই সফল হবে, তুমি ভালো থেকো দিদিভাই, আর রোজ যেমন ভিডিও দাও তেমনই ভিডিও দেবে, ওকে, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বর্ণালী। নিশ্চয়ই। ইতি কমেন্ট করেছে তাহলে একটা কথা বলছি, তোমার সাথে একমত হলাম না, তুমি যদি রাগ করো তাহলে কিছু করার নেই, তুমি যদি এই সিদ্ধান্ত নাও তাহলে আমি তোমার ভিডিও আর দেখব না। জানি তুমি এটা পড়ার পর হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু আমি তার থেকে বেশি কষ্ট পেলাম, অনেক ভালোবাসা রইল। ইতি একটা কমেন্ট করেছে তোমার ভিডিও দেখার আগেই বলি কোনো বিদায় হবে না, আমরা সবাই আন্দোলন করব, দেখব তুমি কি করো, আমাদের ফেলতে পারবে তো। নিপাদি তার নিচে লিখেছে মানছি না, মানবো না। অপর্ণা লিখেছে আমিও ইতিদির সাথে একমত, তোমার ভিডিও রোজ চাই, রোজ। ইতি লিখেছে তোমরা সবাই আমার মতন জেগে ওঠো, দিদির কথা মানছি না, মানবো না। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ।
এত আন্দোলন শুরু হয়ে গেছে ভিডিও নিয়ে। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে। এই কমেন্টগুলো না আমার কাছে যে কী প্রিয়, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা প্রিয় কমেন্ট, যে তোমরা যে আমাকে কতটা ভালোবাসো, এই পুরো কমেন্টগুলো পড়লে বোঝা যায়, মনটাকে ছুঁয়ে যায়। এই কমেন্টগুলো পড়ে না খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রত্যেকেই চাও যে আমি ভিডিও দিই, অবশ্যই দেবো, রেগুলারিটি মেনটেন অবশ্যই করব। তবে কি বলো তো, এখন ছেলেকে নিয়ে যেহেতু একটুখানি প্রবলেমে আছি, আচ্ছা এই লাইটটা নিভিয়ে দিলাম, ছেলেকে নিয়ে যেহেতু একটু প্রবলেমে আছি, তাই জন্য হয়তো রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু অবশ্যই করব। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এইভাবে আমার পাশেও থাকার জন্যে, আমার আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রিলস ভিডিও অনেকেই দেখেছো, পল্লবী এখানেও কমেন্ট করছে, দি ভাই ভিডিও অফ করো না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। না, একদমই অফ করব না, আমি অফ করার কথা একবারও বলিনি। হয়তো রেগুলারিটি মেনটেন হচ্ছে না, কিন্তু ভিডিও আমি অফ করব না, এবার বলেই দিয়েছি তোমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে। এবার চলে আসলাম আমি যেটা আমার ছেলেকে আনুলিয়া হসপিটালে যে ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম। এখানে এসছে টোটাল 22টা কমেন্ট। খুবই ভালো লাগলো কমেন্টগুলো। এখানে প্রথমে আমাকে অনিমা কমেন্ট করেছে, দিদি ভাই বাবু এখন কেমন আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। থ্যাংক ইউ সো মাচ অনিমা। বাবু অনেক ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো আছে। নিপাদি লিখেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ নিপাদি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ অনিমা। হ্যাঁ, বাবু অনেকটাই সুস্থ আছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আমি বললাম না যে আমি একা মা নয়, তোমরাও ওর মা, ঠিক আছে? জন্ম দিলেই যে সে শুধু মা হয় তা নয়, যারা তাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে তারাও কিন্তু মা, তারাও কিন্তু দিদি, তারাও কিন্তু বোন, তারাও ভালোবাসার মানুষ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রিয়াঙ্কা ঘোষ কমেন্ট করেছে, সুগারে কোনো উপোস চলে না, অল্প বয়সে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, জীবনে বাঁচতে হবে। হ্যাঁ গো, একদম ঠিকই বলেছো, কিন্তু কি বলো তো, আমার ছেলেটা শোনে না, বোঝে না। কী করবো বলো, এই চাতুর্মাস করতে সবাই ওকে বারণ করে, আর ও কি বলো তো, একটু নিয়ম নিষ্ঠা নিয়ে জিনিস করতে বেশি পছন্দ করে, যে একটু নিয়ম নিষ্ঠা করে জিনিস করব। মানে কি বলবো, খুব প্রচণ্ড ঠাকুর ভক্ত গো, প্রচণ্ড, তোমাদের বলে বোঝাতে পারবো না। নাহলে এত শরীর খারাপ নিয়েও পাঠ কীর্তন করছে, ভাবতে পারছো? সেটা বন্ধ করছে না। কি বলবো বলো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা। রূপা দিয়ে কমেন্ট করেছে, দিদি তোমার ছেলে কেমন আছে, আমি বলেই দিলাম। থ্যাংক ইউ সো মাচ রূপা, অনেক লাভ রেট পাঠিয়েছে। পল্লবী লিখেছে, পল্লবী দাস লিখেছে, দি ভাই এখন তোমার ছেলে কেমন আছে, ভালো আছে। কীর্তি কবিতা কান্নার চিহ্ন পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমার ছেলে মাথায় থাকুক, আমি জানি আমার ছেলে আরও তাড়াতাড়ি সুস্থ হবে। শর্মিলা দি এখানে কমেন্ট করেছে, বোন তুমি মন খারাপ করো না, ঠাকুরের কাছে প্রার্থনা করছি শুভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। মায়ের মন তো ওই জন্যই কদিন তোমার মনটা ভালো লাগছিল না, হসপিটালের কথা জানিয়ে দিয়ে সতর্ক করে ভালো করেছো। ডাক্তার দেখিয়ে তুমি ভিডিওতে জানিও, আমরা অপেক্ষায় রইলাম, শুভর প্রতি এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ শর্মিলাদি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হলো যে তোমাদের তাড়াতাড়ি জানানো উচিত ছেলের আপডেটের ব্যাপারে, তাহলে তোমাদের মনটাকে একটুখানি সান্ত্বনা পাবে। থ্যাংক ইউ সো মাচ। আর বিশ্বাস করো, আমার মনটাও খুব খারাপ, কি বলবো তোমাদেরকে। যাই হোক, এখানে আচ্ছা, এটা পূর্ণেন্দু চক্রবর্তী ওনার আইডি থেকে কিন্তু কমেন্ট করেছে, ওর নামটা ভুলে যাচ্ছি, কী যেন নামটা মনে পড়ছে না। যাই হোক, ও লিখেছে যে সরকারি হসপিটালে অবস্থা নরকের মতো হয়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু সাধারণ মানুষ দরকারে যাবেটা কোথায়, সবাই তো আর পারে না এফোর্ট করতে। যাই হোক, ভগবানের কাছে প্রে করি ছেলে সুস্থ হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কমেন্ট করেছে, তুমি ছেলের নিয়ে কথাগুলো বলছো আর আমি শুনে ভেবেই
ভেবেই ভেবে সেটা সেটাই আছি যে কি ভয়ঙ্কর কথা শুনবো। কি হয়েছে ওর? তোমাকে আবার দেখে শান্তি পেলাম। যাক, ফিরে এসেছো, দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওর নামটা যেন কি আমি ভুলে যাচ্ছি। এবার তুমি আমাকে বকা দেবা। আবার তুমি আমার নাম ভুলে গেছো? আর মেমোরিতে কাজ করছে না গো, লস হয়ে গেছে মেমোরি পুরো। একটু নামটা বলে দিও না প্লিজ, লাস্টবারের মতো। থ্যাংক ইউ সো মাচ। অনামিকা কি ভুল বললাম নাকি কী জানি, আবার ও চেঁচামেচি করবে, তুমি আমার নামটা ভুলে গেলে কাকিমা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে, ভিডিও দাও দাও না, ভিডিও দাও না দাও কোনো অসুবিধা নেই, আগে তোমরা সবাই ঠিক হও, তারপর ভিডিওর কমেন্ট ওই সব হবে। ভাইয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, ভগবানের খারাপ হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে, দিদি তুমি যা বললে তা শুনে আমি শিউরে উঠলাম। কি সাংঘাতিক ব্যাপার। ঈশ্বরের কৃপায় তোমার ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না। সবসময় ঠাকুরকে ডাকো, নিজের ও দাদার শরীরের দিকে খেয়াল রেখো, ঈশ্বরের উপর ভরসা রাখো। ভোলানাথ আমাদের পরীক্ষা নেন, সবসময় ঠিক হয়ে যাবে। একদম সঠিক কথা বলেছে অপর্ণা, ভোলানাথ সবসময় পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি জিতবে, তাই না? নিক না বাবা পরীক্ষা, দেখা যাক আমি কত পরীক্ষা দিতে পারি আর উনি আমার পরীক্ষা কত নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। রূপালী লিখেছে, তুমি যাকে হাত জোর করে আবেদন করলে কাকিমণি, তিনি যদি এত সহজ মানুষ হতেন, অভয়ার মতন একটা নিষ্পাপ মেয়ের অনেক আগেই তার আত্মার শান্তি পেত। রাইট, একদম সত্যি কথা। কাকিমণি, তুমি ঠিক আগের দিনের ব্লগে যে কথা বলেছি, যেভাবে বলেছিলাম, বলেছিলাম হ্যাঁ না, আমরা মানুষ, আমাদের মন যখন খুব দুর্বল থাকে, অনেক উল্টোপাল্টা চিন্তা আসে। আর আগের ভিডিওতেই আমি কমেন্টে করেছি, ভাবলেই খারাপটাই হবে, তাই তো খারাপ চিন্তা মাথায় এনো না। আগে গান শোনো, ঠাকুরের মন্ত্র শোনো, মন হালকা হবে। আর আগে কিন্তু শরীর কাকিমণি, শরীরের ওপর তো কিছু নেই। যদি শরীর ঠিক থাকে তাহলে অনেক নিয়ম উনি করতে পারবেন। আর শরীর ঠিক তাই যদি ঠিক না থাকে তাহলে উনি এগুলো কিভাবে করবেন, তাই না? তাই ওনার এখন খাওয়া দাওয়াটাও মাথায় রাখতে হবে। খালি পেটে বেশি থাকলে গ্যাস ফর্ম করবে। আর প্রচুর জল খাওয়ার সাথে ওআরএস মাস্ট। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একদম ঠিক বলেছো রূপালী, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এগুলো করতে হবে এবং করছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী লিখেছে, ওই হসপিটাল আমার হাজব্যান্ডকে 10 দিন আগে নিয়ে গেছিলাম, ওই রকম দেখে আমি বাড়ি নিয়ে চলে আসলাম। তারপর কৃষ্ণনগর কৃষ্ণগিরি ভর্তি করলাম দিভাই। এখন বাবাই কেমন আছে, সব ঠিক হয়ে যাবে। এই 2-4 দিন যে গরম পড়েছে দিভাই, কি বলবো বলো। সব ভালো থেকো, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই গরমটার জন্যই তোর হয়েছে, যে মিনি স্ট্রোকটা হয়েছিল এই গরমের জন্যই হয়েছিল, তার মধ্যে রোদেও খুব ঘুরেছিল, তাই জন্যে। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস, দিভাই তোমাকে দেখে মনে শান্তি পেলাম। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। ইতি লিখেছে, দিদি শুনে গায়ে কাটা উঠে গেল গো, তোমার পরিস্থিতিটা ফিল করতে পারছি।
আর সব হসপিটাল একই অবস্থা, সরকারি সংস্থার কোনো কিছুই ভালো না। একদম ঠিক বলেছো ইতি, অসংখ্য ধন্যবাদ। তানিয়া ব্লগ লিখেছে, তোমার মতন সবার ক্লান্ত তোমার মতন, এটা লিখেছে তানিয়া, তোমার মতন সবার কি কান্তিমান মানাটা বলা উচিত। বুঝতে পারলাম না এই কমেন্টটা, আমি কমেন্টটা এক সেকেন্ড, আমি কমেন্টটা পরে পড়ছি। হ্যাঁ, আচ্ছা, ইতি আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগটা পোস্ট করা দেখে খুব আনন্দ পেলাম, আর আমরা ভুল বুঝিনি। আমরা চাই তুমি প্রতিদিন ব্লগ দেবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা, উনি আরেকটা আমাকে কমেন্ট করেছেন, ঠাকুর তোমার ছেলেকে সুস্থ করে দিক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উনি আরেকটা কমেন্ট করেছেন, তানিয়া দিদি তুমি তো বললে আর ভিডিও দেবে না, এদিকে নাকি এত সত্যি কথা বলো। না বোন, আমি তো একবারও বলিনি যে আমি ভিডিও দেব না। একটা কথা বলি এখানে তোমাকে, ভিডিওটা পুরোটা দেখবে। তোমাকে একটা কথা বলি, তুমি যখন কমেন্ট করেছো না, আমি তখন তোমার ফার্স্ট কমেন্টটা তখনই দেখেছি। আমি একটা, এই ভিডিওটা আমার নেই করেও 35 মিনিটের ভিডিও ছিল। সেখানে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওতে তুমি রিপ্লাই করেছো, মিনিমাম বোধহয় 2 মিনিটের মাথায়। একটা 35 মিনিটের একটা ভিডিও তুমি 2 মিনিটে কী করে কমপ্লিট করলে গো? করে তুমি কমেন্ট করতে চলে আসলে। ভিডিওটা পুরোটা দেখেছো কি? আগের দিনের ভিডিওটা আমি কত বড় করেছিলাম, কত বড় ছিল সেই ভিডিওটা তুমি দেখেছো পুরোটা? আগের দিনের ভিডিওটা কিন্তু ছিল 26 মিনিটের। সেই 26 মিনিটের ভিডিওটা তুমি পুরো দেখেছো? পুরো দেখলে এটা বলতে না। বা তুমি যে ভিডিওটার মধ্যে কমেন্ট করছো, আমার ছেলের যে অসুস্থতার ভিডিওটা করেছি, এই ভিডিওটা ছিল 35 মিনিটের। তুমি সেই 35 মিনিটের ভিডিওটা পুরোটা দেখোনি, তার আগে তুমি কমেন্ট করেছো। দেখো, আমি সত্যবাদী যুধিষ্ঠিরের কিন্তু বংশধর নই, যে আমি সত্যি কথাই সারা জীবন বলে দেবো, মিথ্যে কথা বলতে পারবো না তা নয়, ঠিক আছে? কিন্তু মিথ্যে কথা তখনই বলি আমি যখন আমার খুব প্রয়োজন পড়ে, দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমি মিথ্যে কথা বলি, তার আগে কিন্তু বলি না, ঠিক আছে? তো যাই হোক, তোমার কমেন্টটাও ভালো লাগলো পড়ে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কিন্তু এখানে যে তুমি কি লিখেছো, তোমার মটন, MOTON, মটন না, মতন হবে, মতন। আচ্ছা, মতন সবার, KHANTI, সবার মতন, তোমার মতন সবার, KJNTI, কান্তি, MANATA, মান্তা, কি বললে বুঝলাম না, বলা উচিত। কি OKEV, ওকে ভেন খাও, রিপ করে না, হয়তো করায়, লাভ নিয়ে আনন্দ পাবে না। আমি না তোমার কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না গো, একটু ক্লিয়ারলি করে কমেন্টটা যদি করো তাহলে খুব ভালো হয়। আমি কিছুই বুঝতে পারলাম না এটা কী লিখেছো তুমি। যাকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর কমেন্ট করার জন্যে, পাশে থাকার জন্যে, এত ভালো ভালো কমেন্ট। আর এখানে নিপাদিও কমেন্ট করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার ছেলেকে এত ভালোবাসার জন্যে।
আমি বললাম না আমার ছেলের একটা মা না, অনেক মা রয়েছে, তারা প্রত্যেকেই চায় আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালোবাসা আশীর্বাদে নিশ্চয়ই আমার ছেলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার একটা কথা বলি, এখানে আমি একটা রিলস পোস্ট করেছিলাম, সেখানে রিলসেও কিন্তু অনেকে কমেন্ট করেছে, যেমন তাপসী চক্রবর্তী কমেন্ট করেছে, আপনি ছেলেকে খুব মিস করেন, আপনি খুব দায়িত্ববান মা। থ্যাংক ইউ সো মাচ তাপসী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতি করেছে একদম, থ্যাংক ইউ সো মাচ। পূর্ণেন্দু মানে উনি করেছেন যে ভালো থেকো বাবু সোনা মা বাবার চোখের তারা হয়ে। অপর্ণা লিখেছে ঠিক বলেছ, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী, হ্যালো বন্ধুরা, মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, এই জন্য মোবাইলটা মানে ভিডিওটা বন্ধ হয়ে গেল। যাই হোক, এখানে অপর্ণা কমেন্ট করেছিল ঠিক বলেছিল, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী কমেন্ট করেছে নাইস বিগ দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। পল্লবী দাস লিখেছে দিদি ভাই তোমার ছেলে কেমন আছে, আমি বলে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। নিপাতিল আপডেট দিয়েছে, রূপালী দত্ত লিখেছে চিন্তা করো না কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে ও লিখেছে যে পূর্ণেন্দু চ্যাটার্জি, মানে ও মনে হয় অনামিকা, যাই হোক, ও লিখেছে যে ভালো থেকো বাবু সোনা মা বাবার চোখের তারা হয়ে। এই গানটা যখনই শুনছি না তখনই আমার চোখ দিয়ে জল আসছে, বুঝেছো তো, ছেলেটাকে এতটাই মিস করছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা আজকে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর একটা বলি, ওয়েদার কিন্তু খুব খারাপ, দেখো কাকার জ্বর এসছে, শরীর খারাপ, শরীর ভালো নেই, ছেলেটার শরীরে এরকম প্রবলেম চলছে, সবাই একটু সাবধানে থাকবে। অতিরিক্ত গরমেও যেমন প্রবলেম হচ্ছে, বৃষ্টিতেও কিন্তু প্রবলেম হচ্ছে, তো সবাই সাবধানে থাকবে, নিজের পরিবারকে সবাইকে সাবধানে রাখবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও বেশি বেশি করে দেখো। এখন যখন আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না প্রবলেমের জন্যে, পুরোনো ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, ঠিক আছে? তো তাই সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? আর যারা আমার সাবস্ক্রাইবার নাও কিন্তু আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে নেক্সট টাইম ভিডিও যখনই আপলোড করবো তখনই তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটা বড় একটা পাওনা, ঠিক আছে? আমার এআরএস ফ্যামিলি, এআরএস ব্লগ একটা অনেক বড় ফ্যামিলি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একমাত্র তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আমার পাশে থাকার জন্যে, আমাকে এত ভালোবাসার জন্য, শুধু আমাকে না, আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম। ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, নমস্কার। আর হ্যাঁ, যাওয়ার আগে ছেলের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি, আজকে যে পাঠটাও পড়েছে। হয়তো আওয়াজটা ক্লিয়ার শুনতে পাবে না, ছেলে বেশি জোরে কথা বলতে পারছে না, তবু একটু দেখিয়ে দিলাম ছেলেকে, ছেলে কেমন আছে। চলো টাটা। কখনো কখনো শুদ্ধ স্পর্শ পায়, কীর্তনিয়ারা ভগবানকে আগে পায় না, কেন? কীর্তনিয়ার পরিশ্রম জানি গোলারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়াকে খাওয়া। কীর্তনিয়ার পরিশ্রম বহু জানে। মহাপ্রভু রথাগ্রে নর্তন কীর্তন করছে 14 মাদল নিয়ে। সমস্ত সম্প্রদায়দের নিয়ে রথের সময় কীর্তন করছে। কি আনন্দ 14 মাদলে, গৌরের কি আনন্দ! যেমন রাসের অভিন্ন হয়েছিল ওই 14 মাদলে। সবাই দেখছেন গৌর আমার সঙ্গে আছে। এই কীর্তনের দলই হোক, সেই কীর্তনের দলেই দেখছেন গৌর আমার সঙ্গে। রাসস্থলী তো ঠিক এক হয়েছিল, সমস্ত গোপীনাথের গোপীরাই দেখছেন যে আমাদের পাশে আমার কৃষ্ণ আছে। কৃষ্ণ কৃষ্ণ কিন্তু মধ্যস্থ একমাত্র রাধারানীর কাছেই আছে। তথাপি এইগুলো তাহলে কে? এগুলো কৃষ্ণের
শত কোটি গোপিনী নিয়ে কলিদের রাস, ভগবান রাস লীলা করছে। কত কোটি গোপিনী